দরজাটা ভালো করে লাগে না আসছে না দরজাটা ভালো করে লাগে দেখো তো আজকে আমরা বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা বর্ণালীর বেসিক আলোচনা করছিলাম যে বর্ণালী কিভাবে সৃষ্টি হয়। তো এরপর হচ্ছে আমরা বর্ণালীর প্রকারভেদ দেখলাম। বর্ণালী আমাদের কয় ধরনের ছিল? দুই ধরনের ছিল। একটা ছিল আমাদের শোষণ বর্ণালী আর একটা ছিল বিকিরণ বর্ণালী। এরপর আমরা হাইড্রোজেন বর্ণালীটা দেখলাম এবং হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজগুলো আছে সেগুলো আমরা দেখলাম। তো সিরিজগুলোর নাম তোমাদের মনে আছে? যেমন প্রথমে আমাদের কি ছিল? লাইভেন সিরিজ, এরপরে ছিল বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ এবং সবার শেষটা হচ্ছে হামফ্রির সিরিজ। তো আমরা কিন্তু আজকে ওই সিরিজগুলো নিয়েও ম্যাথ সলভ করব। আচ্ছা, সো বর্ণালীর একদম বেসিক লেভেলের যে গাণিতিক সমস্যাটা তোমার পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে টাইপ 1। কি বলা থাকবে যে বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন তৃতীয় কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক ও কি শক্তি হিসাব করো। ওকে, তাহলে একদম বেসিক লেভেলের কোশ্চেন এটা। এখান থেকে তোমাকে তিনটা ইনফরমেশন বের করতে দেওয়া হবে: তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং কি শক্তি। আচ্ছা, তো কিভাবে আমরা করব অঙ্কটা দেখো। দেখো আমরা সবাই একটা ফর্মুলা জানি, 1/λ সমান r z² 1/n1² মাইনাস 1/n2²। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি সমীকরণ? এটা হচ্ছে আমাদের রিডবার্গ সমীকরণ। কি সমীকরণ? রিডবার্গ সমীকরণ। ওকে, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমাকে এই সমীকরণ ব্যবহার করে সমাধান করতে হবে। অন্য আরেকটা ওয়েতে করা যায়, ওকে, বাট এইটাই সবচেয়ে সহজ। কি লিখবো দেখো আমরা, 1/λ এখানে আমরা r এর মানটা প্রথমে বসাবো না, r এর মানটা আমরা পরবর্তীতে বসাবো ইনটু। আচ্ছা দেখো তো এই z কি ছিল? z ছিল পারমাণবিক সংখ্যা। কার পারমাণবিক সংখ্যা? বেরিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হয়? 4 না? 4। তাহলে 4² ইনটু 1/n1 এর পরিচয় কি ছিল? নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। তাহলে n1 এখানে কত? 2 আর n2 কত? 3। যেটা ছোট সেটা n1, দেখো যেটা ছোট সেটা n1 আর যেটা বড় সেটা কি? n2। তাহলে আমরা লিখব 1/2² মাইনাস 1/3²। তাহলে 4² মানে কত? 16। তাহলে 16r ইনটু এখানে হচ্ছে 1/4 মাইনাস 1/9। লসাগু নিলে কত হবে? নিচে হবে 36 আর 9 বিয়োগ 4 কত হবে? 5। ওকে, 5। তাহলে 5 * 16 কত? 80। দেখো 80r আপন কত? 36।
80r upon 36 এটা কার মান বলো তো এটা কি ল্যামডার মান নাকি এটা 1 বাই ল্যামডার মান 1 বাই ল্যামডার মান ওকে আচ্ছা এখন দেখো 1 বাই ল্যামডা কি বলে ল্যামডাকে তো তরঙ্গ দৈর্ঘ্য বলে এটা আমরা জানি 1 বাই ল্যামডাকে বলে তরঙ্গ সংখ্যা ওয়ান বাই ল্যামডাকে কি বলে তরঙ্গ সংখ্যা তাহলে যদি তোমাকে কখনো তরঙ্গ সংখ্যা বের করতে বলে তাহলে তুমি 1 বাই ল্যামডা পর্যন্ত বের করে রেখে দিবা কথাটা বুঝতে পারছো আচ্ছা বাট আমাদের এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে আমরা ল্যামডা বের করব ল্যামডা কত হবে 36 আপন 80r এটা হচ্ছে আমাদের ল্যামডা আচ্ছা r এর মান কত 109 678 এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ওকে আমাদের r এর পরিচয় কি ছিল r ছিল আমাদের রিডবার্গ ধ্রুবক এটা হচ্ছে বিজ্ঞানী রিডবার্গের নামানুসারে এর মান ছিল 109 678 একক কি ছিল বলো সেন্টিমিটার ইনভার্স 1 তাহলে লক্ষ্য করো তুমি এইখান থেকে যে ল্যামডাটা বের করবা দেখো এখান থেকে তুমি যে ল্যামডাটা বের করবা এই ল্যামডাটা কোন এককে আসবে এই ল্যামডাটা কোন এককে আসবে সেন্টিমিটারে আসবে কেন কারণ r এর এককটা লক্ষ্য করো r এর এককটা লক্ষ্য করো r এর একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1 তো সেন্টিমিটার ইনভার্স 1 যখন উপরে উঠে যাবে তখন এটা কি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে ওকে তাহলে ইনিশিয়ালি তুমি যে আনসারটা বের করবে দেখো ইনিশিয়ালি তুমি যে আনসারটা বের করবে এটা অলওয়েজ কোন এককে আসবে সেন্টিমিটারে আসবে এরপরে আমরা সেন্টিমিটার থেকে অন্যান্য এককে যাব বাট ইনিশিয়াল আনসারটা আমরা অলওয়েজ কি সেন্টিমিটারে আসবে ওকে কত আসছে বলো একটু 4.102 না ইনটু 10 ইনভার্স কত 6 এককটা কি হবে সেন্টিমিটার আচ্ছা এবার আমাদের প্রথম কাজ সেন্টিমিটারকে মিটারে নেওয়া সেন্টিমিটারকে মিটারে কিভাবে নেয় কত দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ নাকি 100 দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ তাহলে 100 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে 10 ইনভার্স 8 মিটার ওকে 10 ইনভার্স 8 মিটার ওকে আচ্ছা এবার মাঝে মাঝে আমাকে ল্যামডার মানগুলোকে ন্যানোমিটারে নেওয়ার প্রয়োজন হতে পারে অথবা অ্যাংস্ট্রমে নেওয়ার প্রয়োজন হতে পারে বেশিরভাগ সময়ই তোমার আনসারগুলো ন্যানোমিটারে থাকবে অথবা অ্যাংস্ট্রমে থাকবে খুব কম সময়ই মিটারে থেকে আছে এখন আমরা সবাই জানি দেখো 1 মিটার সমান হচ্ছে 10 পাওয়ার 9 ন্যানোমিটার অথবা 10 পাওয়ার 10 অ্যাংস্ট্রম ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে 1 মিটার সমান কত 10 পাওয়ার 9 ন্যানোমিটার অথবা 10 পাওয়ার 10 অ্যাংস্ট্রম তাহলে তুমি যদি মিটার থেকে ন্যানোমিটারে নিতে চাও তাহলে 10 পাওয়ার 9 দিয়ে গুণ করবা আর তুমি যদি মিটার থেকে অ্যাংস্ট্রমে নিতে চাও তুমি 10 পাওয়ার 10 দিয়ে গুণ করবা তাহলে বলছি তুমি যদি মিটার থেকে ন্যানোমিটারে নিতে চাও তাহলে কত দিয়ে গুণ হবে 10 পাওয়ার 9 দিয়ে গুণ আর যদি মিটার থেকে অ্যাংস্ট্রমে নিতে চাও তাহলে 10 পাওয়ার 10 দিয়ে গুণ ওকে তাহলে দেখো এটাকে যদি আমি 10 পাওয়ার 9 দিয়ে গুণ করি
দেখো তাহলে কত ন্যানোমিটার আসবে? 41.02 না, 41.02 ন্যানোমিটার। ওকে, আর তুমি যদি এটাকে অ্যাংস্ট্রমে নিতে চাও তাহলে এই লাইনের পরে কত দিয়ে গুণ হবে? 10 পাওয়ার 10 দিয়ে গুণ। দেখো কত আসে? 410.2 আসে। বুঝতে পারছো? 410.2 বুঝে গেল কিভাবে কনভার্ট করে একক। এগুলো না পারলে কিন্তু নাম্বার পাবো না, আবার বলছি এগুলো না পারলে কিন্তু নাম্বার পাবো না। এই কনভার্সনে না নিতে পারলে তোমার 1 নাম্বার কাটা যাবে। এটা কিন্তু 4 নাম্বারের একটা ম্যাথ, কথা বলছো কিছু তো দক্ষতা আসবে। ন্যানোমিটারে নিতেই হবে তোমাকে, ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা ল্যামডাটা পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার বলো? তরঙ্গদৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন কি বের করব? কম্পাঙ্ক বের করব। ঠিক আছে, তাহলে লিখো আমরা জানি C is equal to f lambda. C is equal to f lambda. ওকে, তাহলে আমাদের কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক হবে c বাই ল্যামডা। c কি ছিল বলো? c ছিল আলোর বেগ। আলোর বেগের মান কত? 3 × 10 পাওয়ার 8। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইখানে ল্যামডা কোন এককে বসাবো? এইখানে কিন্তু ল্যামডা বসাতে হবে মিটারে। কেন? কারণ তুমি আলোর বেগ কোন এককে বসাইছো? মিটার পার সেকেন্ডে। তাহলে নিচের ল্যামডাটা অবশ্যই কিসে বসবে? মিটারে বসবে। তাহলে মিটারের মান কত? 4.102 × 10 পাওয়ার -8। দেখো কম্পাঙ্কের মান কত আসে? 7.31 10 পাওয়ার কত? 15। আচ্ছা, কম্পাঙ্কের একক কি? হার্জ। ঠিক আছে, বুঝা গেল কিভাবে বের করে কম্পাঙ্ক? ইজি। এবার আমাদের কি বের করতে হবে? দেখো শক্তি বের করতে হবে, এনার্জি। তাহলে লিখো আমরা জানি এনার্জির সূত্র কি? যে কোনো তাড়িৎ চৌম্বক বিকিরণের এনার্জির শক্তি কি? E = hf। E = hf। এখানে h এর পরিচয় কি ছিল? প্লাঙ্কের ধ্রুবক। আর f তো আমরা বের করলাম কখন? প্লাঙ্কের ধ্রুবক ভাই মুখস্থ রাখতে হবে। আর আমি আবারও বলছি এই কনস্ট্যান্ট গুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই। তোমার ক্যালকুলেটরের পিছনেই কি সমস্ত ফিজিক্যাল কনস্ট্যান্টের মানে মান বের করার টেকনিকটা দেওয়া আছে না? বুঝতে পারছো? তাহলে আগে চেক করে নেবে ক্যালকুলেটর কিনার সময় যে পিছনেগুলো আছে কি। তাহলে h এর মান বসাই দিলাম, f এর মান বসাই দিলাম। তাহলে জুল এককে আমার আনসারটা চলে আসবে। তো দেখো আনসারটা ভাই কত আসে? একটা মান আসবে কোন এককে? জুল একক। আচ্ছা, এখন মজার ব্যাপার তুমি যদি এইভাবে অঙ্কটা করো, দেখো এইভাবে তুমি যদি অঙ্কটা করো তোমার অনেকক্ষণ সময় লাগতেছে না বলো? এনার্জি বের করতে অনেকক্ষণ সময় লাগছে। ধরো তোমাদের পরীক্ষায় শুধু এনার্জি বের করতে দিচ্ছে। দেখো মনোযোগ দাও সবাই। ধরো তোমাকে বলছে
যে বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন তৃতীয় কক্ষপথে নেমে আসলে বিকিরিত আলোর শক্তি হিসাব করব। এখন শক্তি বের করার জন্য কি কি জানতে হবে তাহলে? আগে ল্যামডা জানা লাগবে, ল্যামডা জানলে তারপরে এফ জানবো, বুঝতে পারছো? ল্যামডা জানলে তারপরে এফ জানবো, এফ জানলে তারপরে এনার্জি বের করতে পারবো, ঠিক আছে? এইভাবে অঙ্ক করলে তুমি কোথাও চান্স পাবে না, কথাটা বুঝলে? এইভাবে অঙ্ক করলে তোমার চান্স আর হবে না, বুঝতে পারছো? এখন তোমরা সবাই অঙ্ক পারো, কিন্তু তোমরা কেউ এখন চান্স পাবে না যদি এই অঙ্কটা এই নিয়মে তুমি পরীক্ষার হলে করো। আর প্রশ্ন হচ্ছে এত জায়গাও থাকবে না, কথাটা বুঝতে পারছো? রিটেনের আনসার করার জন্য কি এত জায়গাও থাকবে না, এখানে তুমি পুরো বোর্ড জুড়ে আমি লিখছি, একটু জায়গা দিও, একটু জায়গা দিও একটা অঙ্ক করার জন্য, সামান্য জায়গা থাকবে। এখন তাহলে কি করবো? এখন তোমাকে আমি এই অঙ্কটা করার একটা কুইক মেথড শিখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো টেক্সট বুকে নাই, ঠিক আছে? কোনো টেক্সট বুকে নাই, কোথাও তুমি পাবা না। কুইক টেকনিক হচ্ছে এই ওয়েতে ল্যামডা বের করার কোনো দরকারই পড়বে না তোমার। এখন দেখবো যে একটা ক্লাসের টপার অঙ্কটা কিভাবে করবে, সে এভাবে জীবনেও করবে না, ঠিক আছে? দেখো অঙ্ক মাত্র 2 লাইনই শেষ হয়ে যাবে, অঙ্ক মাত্র 2 লাইনই শেষ হয়ে যাবে, 2 লাইনই অঙ্ক শেষ। ধরো তোমাকে শক্তি বের করতে দিছে না, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বলো, এইখানে যে তুমি শক্তি বের করতে, এইটা কি এক্স্যাক্টলি কোন একটা কক্ষপথের শক্তি নাকি দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য? বলো তো আমাকে। এই শক্তিটা বেসিক্যালি আসলে দুইটা কক্ষপথের শক্তির কি পার্থক্য। অর্থাৎ ইলেকট্রন 3 থেকে 2 এ জাম্প করছে, তাহলে 3 আর 2 এর মাঝখানে যে শক্তির যে গ্যাপটা আছে, কথাটা ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রন 3 থেকে 2 এ জাম্প করছে, তাহলে 3 নাম্বার কক্ষপথ আর 2 নাম্বার কক্ষপথের মাঝে শক্তির যে পার্থক্য আছে, ওই পার্থক্যের সমপরিমাণ শক্তির একটা ফোটন সে কি করবে? বিকিরণ করবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে আমরা এনার্জিটা বের করলাম, এটা কিন্তু আলটিমেটলি কোনো কক্ষপথের শক্তি নয়, এটা কি দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য। কোন দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য? 3 আর দ্বিতীয় কক্ষপথের শক্তির পার্থক্য। এই ডেল্টা ই যেটা আছে এনার্জি গ্যাপ, এটা আমরা ডাইরেক্টলি এক লাইনেই বের করে ফেলতে পারি, এটা আমরা ক্লাসে পড়াইছি। কোন এককে বের করব? জুল এককে। তো জুল এককে বের করলে তুমি লিখবা 2.18 into 10 power minus 18 into z square into 1 by n1 square minus 1 by n2 square। শেষ, এক লাইনই শক্তি চলে আসবে, ল্যামডা বের করতে হবে না, কম্পাঙ্ক বের করা লাগবে না, এক লাইনই শক্তি চলে আসবে। 2.18 এখন মিলায় দেখতে পারো মিলে কিনা। z এর মান 4, তাহলে 4 স্কয়ার ইনটু n1 এর মান 2, তাহলে 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। ইউ ক্যান চেক মিলে কিনা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য যদি কখনো শক্তি বের করতে, যদি কখনো শক্তি বের করতে দেয়, তাহলে কখনোই আগে ল্যামডা বের করবে না, কখনোই ল্যামডা বের করে কম্পাঙ্ক বের করবে না, অনেক টাইম নষ্ট হবে, বুঝতে পারছো? তুমি ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়ে এনার্জি বের করে ফেলো। হ্যাঁ, যদি ল্যামডা বের করতে দেয় তখন আবার তুমি আগের যে 1 বাই ল্যামডা যে ফর্মুলাটা আছে এটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? দেখো সামথিং একটা ভ্যালু আসবে, কোন এককে আসবে? জুল এককে আসবে, জুল এককে আসবে। ওকে, আচ্ছা যদি ইন কেস তোমাকে এনার্জিটা জুল এককে বের করতে না দিয়ে তোমাকে যদি এনার্জিটা ইলেকট্রন ভোল্ট এককে বের করতে দেয়, তাহলে এই সূত্রটাতে সামান্য একটু পরিবর্তন আসবে। জাস্ট এখানে তুমি 13.6 লিখবা, আর কিছু করতে হবে না। যদি ইলেকট্রন ভোল্টে বের করতে তাহলে কি করবা তুমি? তুমি জাস্ট 13.6 লিখবা এই 2.18 into 10 power minus 18 জায়গায়, তাহলে তোমার आंसरটা কোন এককে আসবে? ইলেকট্রন ভোল্টে আসবে। আর যদি তুমি এইটা ব্যবহার করো, এই নাম্বারটা ইউজ করো, তাহলে কোন এককে আসবে आंसरটা? জুল এককে।
ঠিক আছে কিনা? মানে এখানে এমসিকিউর অপশনগুলো কিন্তু ইলেকট্রন ভোল্টেও থাকতে পারে, জুলেও থাকতে পারে, ঠিক আছে কিনা? যে কোনো এককই থাকতে পারে। তো তোমাকে সবগুলোই শিখে ফেলতে হবে। কি আসবে না আসবে তুমি আসলে কিছু জানো না, তোমাকে সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। সিলেক্টেড পড়াশোনা করে তুমি আসলে চান্স পাবে না কোথাও, ঠিক আছে? তুমি এইচএসসি তে A+ পাইতে পারো, তোমাকে আগেও বলছি এইচএসসি তে A+ পাওয়া দুর্ভাগ্য, ঠিক আছে? এই সবাই পাবে। ওই জিপিএ 5 এখন ঘরে ঘরে পাওয়া যায়, ঠিক আছে? ওই ভূতেগুলিতে জিপিএ 5 প্রচুর, ঠিক আছে? কিন্তু কোথাও চান্স না পেয়ে ভূতেগুলিতে আড্ডা দিচ্ছে, ঠিক আছে কিনা? তো আলটিমেটলি এরকম জিপিএ 5 তুমি রাস্তাঘাটে প্রচুর পাবা, কিন্তু আলটিমেটলি ভার্সিটিতে চান্স পাইতে গেলে বা ভালো মেডিকেলে বলো, বুয়েটে কুয়েটে চান্স পাইতে গেলে তোমাকে অনেক বেশি তুলকর হইতে হবে, ঠিক আছে? তুমি কম্পিট করবা বাংলাদেশের সেরা মেধাবীগুলোর সাথে, ঠিক আছে? সেরা মাইন্ডগুলোর সাথে তুমি কম্পিট করবা, তো তোমাকে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে না? দেখো না বুয়েটে এনডিসি থেকে কয়জন চান্স পায়? 700-800 জন পায়, কথা বলুন। তুমি দেখো মেডিকেলেও এনডিসি থেকে 1000 এর উপরে যাচ্ছে, ঠিক আছে? এরকম হবে, হ্যাঁ। যেমন আমাদের চট্টগ্রাম থেকেও প্রচুর চান্স পায়, আমাদের চট্টগ্রাম কলেজ থেকে প্রচুর চান্স পায় বুয়েটে। চট্টগ্রামের স্টুডেন্টগুলো যদি চট্টগ্রামে থাকে, স্টুডেন্টরা থাকে না, অনেকে চলে যায় ঢাকা শিফট করে চলে যায়, যদি চিটাগাংয়ের স্টুডেন্টগুলো অনেক ট্যালেন্টেড, চট্টগ্রামের ছেলেগুলো অনেক ট্যালেন্টেড, ওকে? তবে সেটা এদিকের পোলাপান না, সব হচ্ছে আমাদের ওই শহরের সাইডের পোলাপান, ওরা অনেক বেশি দুঃখ, ওদের চিন্তা ভাবনা কথাবার্তা। তোমরা এখানে চট্টগ্রাম কলেজে যারা চান্স পাবা, মুসলিম কলেজে তোমরা কলেজে গেলেই বুঝতে পারবে আসলে তোমরা আসলে কতটা পিছিয়ে আসো। এটা আসলে তোমাদেরকে নিচু করার জন্য বলিনি, সত্য যেটা। তুমি ওদের সাথে কথা বললেই বুঝবে যে আসলে ওরা কতটা অ্যাডভান্স, ঠিক আছে? চিন্তা ভাবনা, মাইন্ডসেট, ওদের একটা প্রপার লক্ষ্য আছে যে আমার এই জায়গায় যেতে হবে। ওদের টার্গেট বুয়েটে চান্স পাবে, টার্গেট বুয়েটে 200 এর মতো যাওয়া, কারণ সিএসসি পাইতে হবে, মানে কম্পিউটার সায়েন্স পড়তে চায়। তো কম্পিউটার সায়েন্স পড়তে হলে তোমাকে অবশ্যই টপ 200 এর মধ্যে থাকতে হবে, ট্রিপলি পড়তে হলে টপ 300 এর মধ্যে থাকতে হবে। ওর টার্গেট শুধু বুয়েটেই চান্স পাওয়া না, বুয়েটের সবচেয়ে টপ যে সাবজেক্ট সিএসসি এর ট্রিপলি সেগুলোতে চান্স পাওয়া। গত বছর থেকেও মানে 24 ব্যাচ থেকে কেউ চান্স পায় নাই। আমি গত বছর শুনছি একজন চান্স পেয়েছে, তাও লাস্টের দিকে একটা মেয়ে চান্স পেয়েছে। আর 23 ব্যাচে আমার একটা স্টুডেন্ট চান্স পেয়েছে, প্রিয় দাস, ও আইপি তে আছে। প্রিয় দাস ইন্ডাস্ট্রিয়াল পড়াশোনা দিকে না মেডিকেল আছে, মানে এদিকে হাসপাতাল থেকে ছেলেগুলো একটু মেডিকেলে চান্স পাবে। এখানে হচ্ছে যে ওই মেয়েগুলো হচ্ছে যে একদমই ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না, এদের সবারই টার্গেট আলটিমেটলি মেডিকেল। তুমি দেখবা যে তোমাদের ব্যাচ থেকেও কোনো মেয়ে ইঞ্জিনিয়ারিং চান্স পায়, এর মানে এই না যে ওরা চান্স পাওয়ার যোগ্য না, এমন না, মানে ওরা ইঞ্জিনিয়ারিং সাইডে যায় না আর কি। ছেলেরাই একটু ইঞ্জিনিয়ারিং দিকে যোগ বেশি, মেয়েরা সব মেডিকেল। মেডিকেলে চান্স পেয়েছে এরকম আমার অনেক স্টুডেন্টের নাম আমি বলতে পারবো, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট চান্স পেয়েছে। মানে কুয়েটে চান্স পেয়েছি কিনা, আসলে কি চট্টগ্রামের ছেলেগুলো একটু খুলনার দিকে কম যেতে চায়। মানে ধরো যদি এরকম হয় যে কারো চুয়েটেও আসছে আবার কারো কুয়েটেও আসছে, সেক্ষেত্রে চট্টগ্রামের ছেলেগুলো চুয়েটকে বেশি প্রেফার করে। এবং আমি তো কুয়েটে, বাট আমি আমার ছাত্রদেরকে বলতাম যে ভাই তোমার কুয়েটে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? যেমন আমার চুয়েটে আমার মেরিট পজিশন ছিল 15, কথাটা বুঝছো? চুয়েটে আমার মেরিট পজিশন ছিল 15, আমি কিন্তু চুয়েটে পড়ি। আপনি সাবজেক্ট পাইছিলেন? হ্যাঁ, সাবজেক্ট পাইছিলেন কোথায়? না চুয়েটে মেরিট ছিল 15 ভাই, ঠিক আছে? যা মন চায় তাই করতে পারতাম, কথাটা বুঝছো? কিন্তু তারপরে আমি চুয়েটে ভর্তি হই নাই। কেন ভাইয়া? কুয়েটে আমার মেরিট পজিশন ছিল 316, আমি কুয়েটে চলে গেছিলাম। আলটিমেটলি কুয়েটে যায়, কুয়েটের ক্যাম্পাস এতটাই ভালো লাগছে, মানে এত সুন্দর ক্যাম্পাস, ঠিক আছে? তুমি কুয়েটে একবার গেলে ওখান থেকে ফেরত আসতে মন চাইবে না, বলো যে এখানেই পড়ো, ঠিক আছে? আমাদের বছরের আগ পর্যন্ত কুয়েটে একটু কম যেত, বাট আমাদের বছর থেকে এখন কুয়েটে চট্টগ্রামের প্রবলেম প্রচুর। যেমন আমি তো 14 বেচে ছিলাম, 15 বেচে আমাদের চট্টগ্রাম থেকে প্রায় 100+ স্টুডেন্ট ছিল, বুঝতে পারছো? আর এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো, পদ্মা সেতু হয়ে গেছে। এখন মনে করো যদি মনে করো কারো এরকম হয়, মনে করো কারো চুয়েটে মেকানিক্যাল আসছে, কুয়েটেও মেকানিক্যাল আসছে, তখন সে কুয়েটে চলে যাবে, এরকম হয়। এখন যোগাযোগ ভালো তো, এখন তো মনে করো চট্টগ্রাম থেকে খুলনা যেতে বেশিক্ষণ লাগে না, তুমি সন্ধ্যাবেলা বাসে উঠলে রাত্রে 2-3টার দিকে পৌঁছে যাবে, এরকম আর কি। বা খুলনা থেকে সন্ধ্যাবেলা রাত্রে 8টা বাসে উঠলে ভোরবেলা তুমি চট্টগ্রাম, কথাটা বুঝতে পারছো? ঘুমায় চলে আসতে পারো, জার্নি ইজি এখন। এখন ইঞ্জিনিয়ারিং কিছু আছে না ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে, ভেঙে গেছে। তাহলে এবার টাইপ 2
চলো টাইপ 2 তে আমাদের যে ধরনের ম্যাথ আসতে পারে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তোমার হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ফোর্থ শেল থেকে সেকেন্ড শেলে নেমে আসলে বিকিরিত আলো দৃশ্যমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো, এই টাইপের কোশ্চেন। তাহলে টাইপ 1 এ বেসিক্যালি আমাদের ল্যামডা বের করতে দিবে, কম্পাঙ্ক বের করতে দিবে আর কি বের করতে দিবে, শক্তি বের করতে দিবে, ঠিক আছে। আর টাইপ 2 দেখেন আমাকে বলবে কি বিকিরিত আলোটা দৃশ্যমান হবে কি। আচ্ছা দেখো দৃশ্যমান মানে কোন কালারগুলো বলো তো? দৃশ্যমান মানে কোন কালার? বেনি, আসো, কলা বা ভিবগিয়র, ভায়োলেট থেকে কি পর্যন্ত? রেড পর্যন্ত। এখন এই ভায়োলেট থেকে রেড পর্যন্ত তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একটা সীমা আছে, সেই সীমাটা কত? সেক্ষেত্রে তোমার ল্যামডার রেঞ্জটা হচ্ছে, ল্যামডা এর রেঞ্জ হচ্ছে তোমার 380 থেকে 760 এত ন্যানোমিটার রেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে রেঞ্জ, ল্যামডার রেঞ্জ। কোন অঞ্চলের ল্যামডার রেঞ্জ? এটা দৃশ্যমান অঞ্চলের ল্যামডার রেঞ্জ। তার মানে তুমি অঙ্কটা করে ল্যামডা বের করার পর যদি দেখো যে তোমার ল্যামডার মানটা এই রেঞ্জে আছে, 380 থেকে 760 এই রেঞ্জে আছে, তাহলে বুঝে নিবা কি এই বিকিরিত আলোটা কি হবে? দৃশ্যমান হবে। আর যদি এই রেঞ্জের বাইরে থাকে, মানে এই রেঞ্জের কম থাকে বা এই রেঞ্জের কি থাকে বেশি থাকে, তাহলে সেই বিকিরিত আলো কি হবে না? দৃশ্যমান হবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে করব? আমাদের পরিচিত ফর্মুলা 1/λ r z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আর বসাও। আচ্ছা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে হবে 1 স্কয়ার ডট 1 বাই, আচ্ছা n1 কত বলো? 4 নাকি 2? 4 নাকি 2? 2, যেটা ছোট সেটা n1, তাহলে 1/2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। এখানে আসবে 1/4 মাইনাস 1/16। চার আর 16 এলসিএম কত? 16। এলসিএম মানে বুঝো? এলসিএম মানে লসাগু। এলসিএম মানে লসাগু, জিসিএম মানে কি? লসাগু। এই তোমরা আইসিটি পড়বা প্রোগ্রামিং চ্যাপ্টার 5 এ এলসিএম জিসিএম বের করা। তাহলে 4 আর 16 লসাগু কত? 16। তাহলে এখানে কত আসবে? 4। কি শিখাচ্ছি ভাই এগুলা? এটা তো 6 এর পড়া। তাহলে কত আসবে? 3/16। তাহলে 3r বাই কত? 16। আচ্ছা ল্যামডা কত বলবো? 16/3r। নিচে হচ্ছে 3 ইনটু 109 678 সেন্টিমিটার। দেখো কত আসে? 4.863 10/5 না? এত কি সেন্টিমিটার। মানে কত আসবে? 10/7 মিটার। ওকে, তাহলে ন্যানোমিটারে মিলে 10^9 দিয়ে গুণ। তো কত আসবে দেখো? 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার। তাহলে বলো এই 486 কি রেঞ্জের মধ্যে আছে? আছে কিনা বলো? আছে। তার মানে বিকিরিত আলোটা কি হবে? দৃশ্যমান হবে। বিকিরিত আলো দৃশ্যমান হবে।
তো এই বিকৃত আলো দৃশ্যমান হবে কি হবে না এটা লিখতে পারলে 1 নাম্বার পাবা তুমি। বিকৃত আলো বুঝে গেল? সিম্পল না অঙ্কগুলো, ঠিক আছে? ল্যাম্বডা বের করবা, রেঞ্জের সাথে ম্যাচ করাবা, রেঞ্জের মধ্যে থাকলে দৃশ্যমান হবে না এটা থাকবে প্লাস পাওয়া। অথবা অঙ্কটা এভাবে আসতে পারে, ধরো তোমাকে বললো যে বিকিরিত আলো কোন অঞ্চলে থাকবে, এটাও বলতে পারে বিকিরিত আলো কি কোন অঞ্চলে থাকবে। এগুলো আমি ডিরেক্টলি বলেই দিছি দৃশ্যমান হবে কি হবে না। অঙ্কটা এভাবে আসতে পারতো যে বিকিরিত আলো কোন অঞ্চলে থাকবে। তাহলে তোমাকে বুঝতে হবে 486 হচ্ছে যে 380 এবং 760 এর মাঝখানে, তাহলে বিকিরিত আলো কোন অঞ্চলে থাকবে, দৃশ্যমান অঞ্চলে থাকবে। আর যদি 380 এর চেয়ে কম হয় তাহলে কোন অঞ্চলে থাকবে, বুঝতে পারবা? 380 এর চেয়ে কম হলে, 380 এর চেয়ে যদি কম হয় তাহলে থাকবে হচ্ছে অতি বেগুনি অঞ্চলে। কোন অঞ্চলে? ওটা লিখে রাখো, 380 এর চেয়ে কম হলে অতি বেগুনি অঞ্চল, অতি বেগুনি অঞ্চল। 380 থেকে কম হলে বিকৃত আলো অতি বেগুনি অঞ্চলে থাকবে। আর 760 এর চেয়ে বেশি হলে বিকৃত আলো অবলোহিত অঞ্চলে থাকবে। 760 এর বেশি হলে বিকৃত আলো অবলোহিত অঞ্চলে থাকবে। অবলোহিত অঞ্চলে থাকবে। তাহলে তুমি একটা ম্যাথ করে ফেলো তো, লিখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নেমে আসলে, পঞ্চম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নেমে আসলে বিকিরিত আলো কোন অঞ্চলে অবস্থান করবে গাণিতিক বিশ্লেষণ করো। বিকিরিত আলো কোন অঞ্চলে অবস্থান করবে গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নেমে আসলে বিকিরিত আলো কোন অঞ্চলে অবস্থান করবে গাণিতিক বিশ্লেষণ করো। করে ফেলো তো এটা, জাস্ট এই ফর্মুলা দিয়ে করে ফেলো দ্রুত। করতে বললে তোমার মিড টার্মে পাস হয়ে গেছে। পাস 10 নম্বর কনফার্ম। কলেজের পরীক্ষায় সব বিষয়ে পাস করা হচ্ছে গোল্ডেন জিপিএফ পাওয়ার সমান। কথাটা বুঝতে পারছি কিনা? পাস করা তো কি তুমি কি এ প্লাস পাওয়ার আশা আছে নাকি? যদি তুমি কোনো একটা বিষয়ে এ প্লাস পাও, হ্যাঁ আমি তোমার কাচ্চি খাবো, ঠিক আছে? একটাতে পাইলে, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটাতে পাইলে পায়ে দেখাও আগে, ঠিক আছে? আমি পাস করে দেখি ভাই বাংলা ইংরেজি বলতে পারবো না। হ্যাঁ বাংলা ইংরেজি এগুলো সম্ভব না, সম্ভবই না, সম্ভবই না, ইম্পসিবল। আর যারা চট্টগ্রাম কলেজে চান্স পাবো, মহসিন কলেজে পাবো, এদের তো আরো সম্ভব না। ওরা স্যারেরা হচ্ছে যে তুমি নাম্বার পাওয়ার যোগ্য, তারপরে স্যার ইচ্ছা করে নাম্বার দিবে না।
মানে তোমার নাম্বার কমায় রাখে স্যার ইচ্ছা করে ম্যাথের ক্ষেত্রে কেমন কমবে আসবে? হ্যাঁ ম্যাথ আরে কমায় কমায় একটু ভুল পায় একটা প্লাস প্লাস একটু উল্টা উল্টা পাবে চিত্র ভুল থাকবে জিরো ও তোমাদের কার কোন কলেজ আছে এটা জিজ্ঞেস করলাম না সাদিয়া সাহেব তোমার কি আসছে मैं सावा ना আচ্ছা সাদিয়া তোমার কি আসছে বলো সিটি কলেজ ভালোই তো পেয়েছো এ তোমার কি আসছে हमार চট্টগ্রাম কলেজ স্বর্ণালী বড়ুয়া তোমার কোন কলেজ উমেন্স কলেজ না নাসিরাবাদ ও এনায়েতবাজারের মহিলা কলেজ না কলেজের লোকেশনটা কেমন ছিল একটু আমি গেছি অবশ্য আন্দরকিলা নদী এটা তোমার কি আসছে নাদিয়া তাসফিয়া কোন কলেজ আসছে বলে গেছি কি আসছে তোমার কোন কলেজ আসছে তোমার কোনো কলেজ আসে নাই আবার দিতে হবে চয়েস তোমার কি আসছে চট্টগ্রাম কলেজ লাস্ট কততে আসছে এত বেশি বলো হ্যাঁ তাহলে ছেলেগুলোদের ঘুম আরাম আরে কষ্ট অনেকে তো 1215 প্লাস পেয়ে আশা করছিল তোমার কি আসছে তোমার নামাজ কত ছিল 28 টাইটেলটা পাইছো তুমি গভর্নমেন্ট মডেল শান্তি কলেজ যাওয়া লাগবে না টেনশন ছাড়া ঠিক আছে ভাই মডেল কলেজ বাসায় বসে পড়াশোনা করবা মডেল কলেজ কি দেবো কলেজ ভালো এটা বাট অনেক দূরে সেই কোথায় ভাই তুমি জানো আমি গেছি একবার অনেক দূর এক্সাম সেন্টার নাকি খুব পেইন হ্যাঁ ওদের পরীক্ষা হবে ক্যান পাবলিকে এটা কিন্তু ডেঞ্জারাস ভাই এক রুমে নাকি চারজন পড়ি না আসলে গ্রাট করা হ্যাঁ কি আছে তোমার মশি কলেজ মুসিন মুসিন তোমার কি তোমার কি আসছে বাকুলিয়া বাকুলিয়া কলেজ এটা ধর চয়েস দিছে কেন আসে নাই আবার চয়েস দিতে হবে এই উল্টা পাল্টা চয়েস দিছে এই জন্য আসে নাই ঠিক আছে মানে তোমার নাম্বার অনুযায়ী ওইভাবে চয়েস দিতে হবে তুমি যদি দেখো যে তোমার নাম্বার হচ্ছে 1160 এরকম বলা হয়েছে নাম্বার হচ্ছে 1160 ফার্স্ট চয়েস দিচ্ছি না কলেজ বা জীবনে আসবে ঠিক আছে এই ধরনের চয়েস দিলে হবে ভাই আমি আর পড়ো তো আসছে মডেল দেখ বাসায় বসে পড়াশোনা করতে পারবা তোমার কি আসছে বিএন পাঁচজন জন সিটি ভালোই তো পাঁচজন জন মডেল সব মডেলিয়ান কেন এখানে ঠিক আছে মডেলিং করতে তুমি হচ্ছে ক্যাম্পাসে যাই করো এটা করো বাকুলিয়াতে সমস্যা কি হ্যাঁ আমি কি বলছি কোনো সমস্যা আছে আমি বলছি যে আপনি দিছেন না আমি বলি নাই যে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই এখন দেখো এই ধরনের কলেজে বলে সুবিধা একটাই তোমার কলেজের প্যারাটা থাকবে না তুমি ঘরে বসে শান্তিমতো পড়াশোনা করতে পারবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট ঠিক আছে এমনিতে কলেজে এমনিও কোনো কলেজে পড়াশোনা হয় না চট্টগ্রাম কলেজ মহসিন কলেজে কোনো পড়াশোনা হয় না ঠিক আছে বললাম প্রথম দিকে 3-4 মাস যাবে হুজুগে আনন্দ ফুর্তি নিয়ে যাবে এবারে 5-6 মাস পরে যাবে না সেকেন্ড ইয়ারে বললাম তোমাদের বড় ভাই আপুদের জিজ্ঞেস করো কেউ এখন কলেজে যায় না এমনকি বিএড কলেজেও যায় না বাড়ির সামনে কলেজ যায় না ঠিক আছে এখানেও বললাম এখন কলেজে বন্ধ করে দিচ্ছে অ্যাটেন্ডেন্স লাগে না এখন এটা কলেজের উপর যদি তারা কড়াকড়ি আরোপ করে জেনারেলি করে না ঠিক আছে উঠায় দেয় সবাই শুধু টাকা দেওয়া লাগে যদি অ্যাটেন্ডেন্স না থাকে মেইন কথা হচ্ছে ভাই তোমার নিজের পড়াশোনা করতে হবে কলেজের আসা বাদ দাও ঠিক আছে কলেজে কোনো পড়াশোনা হবে না শুধু যাদের সরকারি কলেজ আছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রেগুলারলি করবা প্র্যাকটিক্যালগুলো করে যত আগে আগে পড়ো খাতাগুলো সাইন করাই দিবা ঠিক আছে কত আসছিল আমরা 94.9 ন্যানোমিটার আসছে নাকি সবার আসছে ওকে তার মানে এটা কোন অঞ্চলে হবে বলো অতি বেগুনি অঞ্চলে হবে কটা বাজে দেখো একটু কটা একটু দেখো 6টা বেজে গেছে বরাবর ঠিক আছে আজকে দুটোই আগামী ক্লাসে আমরা টাইপ 3 থেকে করব ভাই কোশ্চেন বলতো না হ্যাঁ সোমবারে ক্লাস অফ কেন তোমাদের সম্পর্কে কি সবাই যাবে এখানে এখন দোয়া করে যদি বৃষ্টি না হয় ওয়েদারের যে অবস্থা আমি ফোরকাস্টিং দেখছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা 95% বৃষ্টিতে ভিজে
যদি বৃষ্টি হয় তাহলে তোমাদের তিনটা মাটি আমার মনে হয় না এই দুই দিনের মধ্যে ওয়েদারে তেমন কোনো ইমপ্রুভমেন্ট আসবে এই জন্য আগে থেকে মেন্টালি রেডি থাকো, ছাতা টাতা নিয়ে যাবা, ঠিক আছে? বৃষ্টি হলে কোনো এনজয়মেন্ট করতে পারবে না, কি কথাটা বুঝছো? সো দোয়া করে আল্লাহ তাআলার কাছে যে বৃষ্টিটা না হয়।